Hello students, I am back with the third part of A King's Tale. লাস্ট পার্ট বা থার্ড পার্ট এটা তোমাদের বাকি থেকে গেছিলো। আজকে তোমাদের সাথে আমি লাস্ট পার্টটা ডিসকাস করব। লাস্ট পার্ট ডিসকাস করার আগে তোমাদের জানিয়ে রাখি এর আগে কী ঘটেছিল। স্যার ইক্টর আর্থারকে, বেবি আর্থারকে নিয়ে এলেন। স্যার ইক্টর এর বাড়িতে আর্থার মানুষ হতে থাকলো, যাকে নিয়ে এসেছিলেন মার্লিন এবং স্যার উলফিয়াস। তো সে তার বয়হুড খুব ভালোভাবেই কাটাতে লাগলো। অ্যাজ এ গ্রিউ ওল্ডার, যখন সে বড় হয়ে উঠছে আস্তে আস্তে, ওয়েন হি ওয়াজ 18 years old, যখন তার বয়স 18 বছর, তখন দেখা যাচ্ছে বহু বছরের একটা টানাপোড়েনের পরে, রাজনৈতিক টানাপোড়েনের পরে দেখা যাচ্ছে একটা চার্চ ইয়ার্ডে একটা স্টোন আছে রাখা, যার মধ্যে একটা তলোয়ার আছে। তাতে লেখা আছে ইনস্ক্রাইব করে যে যদি এই তলোয়ারটা কেউ টেনে তুলতে পারে সেই হবে ইংল্যান্ডের ভাবী রাজা এবং সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা। তো এটা শুনে অনেকেই গিয়েছিল, কিন্তু কেউ পারেনি, কারণ তারা কেউই উত্তরাধিকার সূত্রে ইংল্যান্ডের রাজা নয়, যে অধিকারপত্রটা আর্থারের ছিল। আর্থার গিয়ে প্রথমবারই তলোয়ারটা তুলে নেয় এবং তাকে কয়েকটা পরীক্ষার পরে ওখানকার মানুষজন, ইংল্যান্ডবাসী, তাকে রাজা বলে মেনে নেন। এরপরে দেখা যাচ্ছে যে রাজা সেই সোর্ডটা যেটা পেয়েছিলেন ওই চার্চের থেকে, সেটা একটা যুদ্ধে হারান। তো তখন মার্লিন, ওয়াইজ মার্লিন, তাকে একটা লেকের ধারে নিয়ে যান। সেই লেকের ধার থেকে একটা হাত উঠে আসে এবং তাকে একটা তলোয়ার গিফট করে, যেটা খুব গর্জিয়াস ছিল। এরপরে শুরু হচ্ছে সেই তলোয়ারটার বর্ণনা। তলোয়ারটার নাম হচ্ছে এক্সক্যালিবার। এক্সক্যালিবার, you can see in the wardrobe, Excalibur is a legendary sword of King Arthur with magical powers. এক্সক্যালিবার হলো একটা জাদু তলোয়ার, যেটা কিং আর্থারের ছিল। জাদু তলোয়ার মানেটা এমনটা নয় যে ওটা দিয়ে ম্যাজিক ওয়ান্ডের মতো কাজ হতো, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে যে ওই ম্যাজিক্যাল ওয়েতে পাওয়া গেছিলো, তাই এটা ম্যাজিক্যাল। এর কোনো ম্যাজিক্যাল বিশেষ পাওয়ার টাওয়ার এখানে লেখা নেই। তো এটা একটা লেজেন্ডারি সোর্ড, যেটা আমরা স্পেসিফিক্যালি জানি এটা কিং আর্থারের। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড। মার্লিন বলেন এটাই হচ্ছে এক্সক্যালিবার। Only an honest and fearless knight who protects the common people can possess this sword. শুধুমাত্র একজন সৎ এবং নির্ভীক নাইট বা যোদ্ধা, যিনি সাধারণ মানুষের রক্ষা করেন, একমাত্র তিনি এই তলোয়ারটির অধিকারী হতে পারেন বা তরবারির অধিকারী হতে পারেন। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, উনি তো কিং আর্থার, তাহলে এখানে কেন লেখা আছে ফিয়ারলেস নাইট? ফিয়ারলেস নাইট উনি হতে পারেন যে উনি ফিয়ারলেস, কিন্তু নাইট তো নন। কিন্তু মনে রাখতে হবে যে আর্থার রাজা হওয়ার আগে কিন্তু তলোয়ারটা তুলে ফেলেছিল। তো তলোয়ারটা তুলে ফেলেছিল মানে এটা আমাদের মনে আসতেই পারে যে উনি একজন বড় যোদ্ধা। পরেও আমরা দেখেছি যে কিং আর্থার অনেক যুদ্ধ জয় করে ইংল্যান্ডবাসীকে রক্ষা করেন। তোমরা আগের পার্টটাতেই পড়েছো এটা। তো এক হিসাবে উনি যোদ্ধা, উনি নাইট। তো নাইট হওয়ার মতো অনেক গুণাবলী তার মধ্যে ছিল, সেই কারণে ওনাকে বলা হয় ফিয়ারলেস নাইট বলা হয়েছে এখানে। নেক্সট, King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. রাজা আর্থার সরোবরের গভীর থেকে উঠে আসা রহস্যময় হাতের থেকে মায়াবী তলোয়ার বা জাদু তলোয়ারটা গ্রহণ করলেন। I shall never use the magic sword for any personal benefit, King Arthur declared. রাজা আর্থার ঘোষণা করলেন যে এই তলোয়ারটিকে, এই জাদু তলোয়ারটিকে আমি কখনো নিজের স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে কখনো ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। সেই লোভী অভিজাতরা প্রচণ্ড অখুশি ছিল, অসুখী ছিল রাজা আর্থারকে নিয়ে, কারণ রাজা আর্থার ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ।
যেহেতু ব্যারনরা ভীষণ গ্রিডি ছিল, ভীষণ ইনডিসেন্ট ছিল, সে কারণে ওরা রাজা আর্থারকে সহ্যই করতে পারতো না। কারণ হচ্ছে রাজা সবার প্রতি ন্যায় করতেন এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভিয়ার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। কর্নওয়ালের রাজার কন্যা লেডি গুইনিভিয়ারকে, যিনি কিনা খুব সুন্দরী ছিলেন, তাকে রাজা বিয়ে করেন। অন দ্য ওয়েডিং ডে, বিয়ের দিনে, মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। মার্লিন তাকে নিয়ে যায় একটা জমকালো সোনার গিল্ড করা একটা মণ্ডপে। এবার গিল্ডেড কথার অর্থ কী? গিল্ডেড কথার অর্থ হচ্ছে কভার্ড থিনলি উইথ গোল্ড, সামথিং দ্যাট লুকস লাইক গোল্ড। ওয়ার্ডরোবে দেখতে পাবে যে গিল্ডেড কথার অর্থ লেখা আছে কভার্ড থিনলি উইথ গোল্ড, মানে সোনার একটা পাত দেওয়া বা সোনা দিয়ে মোড়া। সেটা হতে পারে খুব পাতলা ধরনের, মানে পুরুত্বটা পাতলা, পুরু নয় খুব একটা। এসটিএইচ লেখা আছে। এসটিএইচ কথার অর্থ হচ্ছে সামথিং। জায়গা কম ছিল বলে আমি এসটিএইচ লিখেছি, ওটা সামথিং পড়বে। সামথিং দ্যাট লুকস লাইক গোল্ড, এমন কিছু যেটা সোনা নয়, সোনা বলে মনে হয়। যেমন এখনকার ইমিটেশনের গয়নাগুলো কেমন হয়? সোনার মতো দেখতে, কিন্তু সোনা নয়, ওগুলো আসলে গিল্ড করার মতো। এই যে প্যাভিলিয়নের কথা বলা হচ্ছে, এটাও গিল্ড করা, মানে সোনার গিল্ড করা। টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। সেই প্যাভিলিয়নটা বা সেই মণ্ডপটা গাঢ় লাল আর নীল রঙে সাজানো। ক্রিমসন মানে এর আগের পার্টেই তোমরা দেখেছো যে একটা গাঢ় টকটকে লাল অ্যান্ড ডার্ক ব্লু এবং ভীষণ ঘন নীল, এরকম রং দেওয়া একটা প্যাভিলিয়ন বা মণ্ডপ। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেল পাথরের তৈরি। In the middle of the room was a huge round oak table, richly carved, capable of seating 50 people. ঘরের মাঝখানে ছিল একটা বড়, ভীষণ বড় বা বিশাল গোল ওক কাঠের টেবিল, সেটা জমকালোভাবে কারুকাজ করা এবং তাতে 50 জন মানুষ একসাথে বসতে সক্ষম। তাহলে এই যে টেবিলটার বর্ণনাটা কী ছিল? দ্য টেবিল ওয়াজ হিউজ ওক টেবিল মেড অফ ওক উডের তৈরি একটা টেবিল, অ্যান্ড ইট ওয়াজ রিচলি কার্ভড। কার্ভড কথার অর্থ হচ্ছে খোদাই করা আছে, সুন্দর কারুকাজ করা আছে, যেটার মধ্যে 50 জন মানুষ একসাথে বসে খেতে পারে। বুঝতে পারছো কতটা বড় সেই বিশাল টেবিলটা? This was the famous round table around which gathered King Arthur's devoted knights. এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল যাকে ঘিরে জমায়েত হতো রাজা আর্থারের একান্ত অনুরক্ত নাইটদের নিয়ে। মানে একান্ত অনুরক্ত কথার অর্থ হচ্ছে ভীষণ বাধ্য নাইটদের নিয়ে, মানে রাজা আর্থার যা বলতেন তাই তারা শুনত। আর এটাই হচ্ছে সেই গোল টেবিল যাকে আমরা, ধরো অনেক সময় তোমরা ক্লাসে হয়তো বসে বসে কথা বলছো, অনেককে মিলে একসাথে গল্প করছো, তখন স্যাররা কী বলেন, ওখানে কি হচ্ছে, গোল টেবিল বসেছে কেন, এরকম বলেন। তো এই গোল টেবিলের ধারণাটা আর্থারের সময় থেকেই এসছে, মানে আর্থারের গোল টেবিল থেকেই এসছে, যেটা হচ্ছে ভীষণ গ্র্যান্ড টেবিল ছিল আর কি। দিস নাইট প্রমিসড, এই নাইটরা বা যোদ্ধারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকেড। এরা শপথ নিয়েছিল যে তারা অসহায় মানুষদের সাহায্য করবে, দুর্বলদের প্রতি সদয় হবে এবং দুষ্টদের শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভাউস, তাদের এই অঙ্গীকার রক্ষার জন্য দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। এই যোদ্ধারা নিয়েছিল অসংখ্য, কাউন্টলেস মানে গোনা যাবে না এমন, অসংখ্য বিপদসংকুল অভিযানের দায়িত্বভার নেয়। হ্যাজার্ডাস কথার অর্থটা ওয়ার্ডরোবে দেখো লেখা আছে ডেঞ্জারাস, মানে ভয়ঙ্কর। অ্যাডভেঞ্চার্স কথার অর্থ কি? অ্যান আনইউজুয়াল এক্সাইটিং এক্সপিরিয়েন্স, জার্নি অর সিরিজ অফ ইভেন্টস। অ্যাডভেঞ্চার্স মানে কোনো আলাদা রকমের একটা বৈচিত্র্যময় এবং উত্তেজনাময় অভিজ্ঞতা, এটাও হতে পারে। এবং এটাও হতে পারে যে কিছু উত্তেজনাময় অভিজ্ঞতার সমারোহ, সেই সমারোহটাকেই বলা হবে অ্যাডভেঞ্চার্স। সেই কারণে এটা ইন সাম ওয়েজ ইট ওয়াজ ডেঞ্জারাস,
যখন কোনো একটা কিছু এক্সাইটিং হবে, আনইউজুয়াল হবে, তখন একটা পসিবিলিটি থেকেই যায় যে সেটা ডেঞ্জারাস হবে। হ্যাজার্ডাস কথার অর্থ ডেঞ্জারাস। তো এই নাইটরা অসংখ্য বিপদসংকুল অভিযানের দায়িত্বভার নিয়েছিল। The stories of their goodness and kindness spread throughout the country. তাদের এই মহত্ব আর দয়ালুতার গল্প সারা দেশে ছড়িয়ে যায়। কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স। রাজা আর্থার অনেক বছর সুখে রাজত্ব করলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং ধীরে ধীরে বৃদ্ধ হন, সময়ের সাথে সাথে বৃদ্ধ হন, যা সময়ের নিয়ম, সময়ের সাথে বৃদ্ধ হয়ে ওঠেন। Many of his trusted knights had perished during their adventures. তার যে বিশ্বাসী নাইটরা ছিল অনেকেই তারা অভিযান চলাকালে মারা যান। পেরিস্ট কথার অর্থ হচ্ছে টু ডাই স্পেশালি ইন এ সাডেন ভায়োলেন্ট ওয়ে। এখানে দেখবে একটু কাটাকুটি হয়ে গেছে পেরিস্ট কথাটায়, অ্যাকচুয়ালি এটা ইডি হবে না, পেরিশ হবে, কারণ পেরিশ হলে তবেই এখানে টু ডাই আমি লিখতে পারতাম। পেরিশ, টু ডাই স্পেশালি ইন এ সাডেন ভায়োলেন্ট ওয়ে, হঠাৎ করে কোনো একটা কারণের জন্য মারা যাওয়াকে বলা হয়, কোনো ভায়োলেন্ট ওয়েতে মারা যাওয়াকে বলা হয় পেরিশ। যেহেতু ওরা হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স করতো সেই কারণে ওরা ভায়োলেন্ট ওয়েতেই মারা গেছিলো। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. রাজা তার জাদু তলোয়ার এক্সক্যালিবার তার এক বিশ্বস্ত নাইটকে দেন। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of sweet-smelling flowers. সেই সুমিষ্ট গন্ধওয়ালা ফুলেদের যে হ্রদ ছিল উপত্যকা, সেই উপত্যকার মধ্যে যে হ্রদ ছিল তার মধ্যে গিয়ে সেই নাইট বা যোদ্ধা তলোয়ারটিকে ছুঁড়ে দেন। যেমন করে তিনি তলোয়ার পেয়েছিলেন রাজা আর্থার, ঠিক তেমন করে রাজা বিশ্বস্ত সহযোগী বা নাইট সেই তলোয়ারটা ছুঁড়ে দেন। A beautiful arm arose from the lake. একটা সুন্দর হাত তলোয়ারটাকে লুফে নেয়, যেটা হ্রদ থেকে উঠে এসেছে বা সরোবর থেকে উঠে এসেছে। Caught the sword and disappeared into the green depths of water. এবং জলের সবুজ গভীরতায় হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। The knight came back and told the king what had happened. নাইট ফিরে আসেন এবং রাজাকে বলেন যে কী ঘটল। King Arthur smiled. রাজা আর্থার হাসলেন। He instructed his people to put him on a barge. রাজা তার লোকজনদের নির্দেশ ছিলেন যে তাকে যেন একটা বজরায় তুলে দেওয়া হয়। বার্জ কথার অর্থ হচ্ছে লার্জ বোট উইথ ফ্ল্যাট বটম ইউজ ফর ক্যারিং গুডস অ্যান্ড পিপল অন ক্যামেলস। যে সমস্ত জলপথওয়ালা জায়গা আছে সে সমস্ত জলপথওয়ালা জায়গাগুলোতে মানুষজনকে তো যেতে হবে, তাই এই বিশেষ ধরনের বোট বা বজরা তৈরি করা হতো, তাতে মালপত্রও যেত, মানুষজনও যেত। রাজা আর্থারের দাবি ছিল যে রাজা আর্থারকে যেন একটা বজরাতে তুলে দেওয়া হয়, যে বজরাটা তাকে নিয়ে যাবে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট। গোধূলির সময় ছিল। গোধূলি কথার অর্থ তোমরা জানো যে সময়টায় গরুরা বাড়ি ফিরে, মানে গরুর পায়ের ধুলো ওই সময় ওড়ে, তাই ওই সময়টাকে গোধূলি বলা হয়। নামকরণটা এই কারণে হয়েছে। আর গোধূলি মানে অ্যাকচুয়ালি দ্য এন্ড অফ দ্য ডে, ওয়েন লাইট ডিমস, যখন সূর্যের আলো নিভে আসে সেই সময়টাকে বলা হয় গোধূলি বা টুয়াইলাইট, তখন গোধূলিবেলা। উইথ টিয়ারফুল আইজ everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. অশ্রুসজল চোখে প্রত্যেকে বৃদ্ধ রাজাকে বিদায় জানায় যখন রাজাকে নিয়ে বজরাটা ভেসে চলে অস্তগামী সূর্যের দিকে। রাজা ঠিক কোথায় গেলেন সেটা তো গল্পে লেখা নেই, তোমরা তোমাদের মতো করে ভেবে নিও যে রাজা কোথায় গেছিলেন। অ্যাকচুয়ালি তখনকার দিনে একটা রকম, তখনকার দিনে কেন এখনও তোমরা জানো যে এই প্রথাটা অনেক জায়গাতেই ছিল যে যখন মানুষ বৃদ্ধ হবে তখন তাকে, আমাদের এখানে যে অন্তর্জলি প্রথাটা ছিল না, যে কোনো মানুষ যখন মারা যাবে বা তার যখন শেষ সময় উপস্থিত তখন তাকে গঙ্গার ধারে একটা ঘর, মানে অস্থায়ী ঘর করে রাখা হবে, যাতে করে সে ধীরে ধীরে ওই গঙ্গার কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এরকম একটা কনসেপ্ট হতে পারে যে রাজা আর্থার এরকম একটা কনসেপ্ট নিয়ে চলে গেছিলেন,
বা তিনি তো নিজেই যখন তিনি এত কিছু ম্যাজিক্যাল ইভেন্টস তার দ্বারা ক্রিয়েটেড হয়েছে, নানা রকমের অদ্ভুত কাণ্ড তার দ্বারা হয়েছে, হতে পারে যে তার শেষটাও, তার মৃত্যুটা হয়তো এরকমই অদ্ভুত কিছু ছিল। হিয়ার উই এন্ড উইথ কিংস টেল। কিংস টেল এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমাদের অ্যাক্টিভিটিসগুলো ডিসকাস করে নিই। অ্যাক্টিভিটি 6, write true T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. সত্যি হলে ট্রু, মিথ্যে হলে ফলস, এবং তোমাদের এর জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে যেটা দিয়ে তোমরা বুঝতে পেরেছো যে এটা ট্রু কিংবা ফলস। সো স্টার্টিং উইথ A, the people of England were unhappy during Arthur's rule. It is false because King Arthur could give peace and prosperity to England. This is the supporting statement. Number B, Merlin took King Arthur to the gilded pavilion on his birthday. Supporting statement, it is false. Supporting statement, on the wedding day, Merlin took him to a richly gilded pavilion painted crimson and blue. Number C, 50 people could sit at the round table. True. The supporting statement is, in the middle of the room was a huge round oak table, richly carved, capable of sitting 50 people. Number D, the goodness and the kindness of the knights were known all over the country. This is true. And supporting statement is, the story of their goodness and kindness spread throughout the country. Here ends activity 6. Beginning with activity 7, here is some answers to write. Number A, who according to Merlin could possess the Excalibur? Answer is, according to Merlin, an honest and fearless knight who protects the common people can possess the Excalibur. Number B, describe the pavilion where the round table was placed. The pavilion where the round table was placed was richly gilded and was painted with crimson and dark blue. Coming to number C, what did King Arthur's devoted knights promise? King Arthur's devoted knights promised that they would help the helpless, be gentle to the weak, and they would punish the wicked. Number D, why did King Arthur smile when he was informed that Excalibur was taken back into the lake by a beautiful arm? King Arthur smiled because he knew from before that the mysterious hand would come to take the sword back. So he smiled. Activity 8. In the following sentences, underline the groups of words that do the work of an adjective. ফলোইং সেন্টেন্সগুলোতে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস তোমাদের আন্ডারলাইন করতে হবে যেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। নাম্বার 1, দ্য কিং ইজ ওয়েরিং আ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। আন্ডারলাইন করবে হুইচ ইজ মেড অফ গোল্ড এই অংশটা, কারণ এই অংশটাই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। নাম্বার 2, হি ওয়াকড অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি, আন্ডারলাইন করবে। Number 3, he has a friend who is very helpful. Who is very helpful এই অংশটা আন্ডারলাইন করবে। Coming to activity 10B, in the following sentences, underline the groups of words that do the work of an adverb. অ্যাডভার্বের কাজ করবে এরকম গ্রুপ অফ ওয়ার্ডস আন্ডারলাইন করতে হবে। Number 1, he returned home when it was raining, এই অংশটা আন্ডারলাইন করবে। Number 2, the king fought in a manner which was brave, এই অংশ অ্যাডভার্বের কাজ করছে। Number 3, the student could not understand the lesson as he was not present in the class. এই অংশটা অ্যাডভার্বের কাজ করছে। End of activity 8B. Coming with activity 8C, I expect that he will come.
দ্যাট হি উইল কাম, এই অংশটা নাউনের কাজ করছে, নাউন ক্লজের কাজ করছে। দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, দ্যাট ইউ বিলিভ লাইক দিস, এই অংশটা নাউনের কাজ করছে, নাউন ক্লজের কাজ করছে। নাম্বার 3, মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড, দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড, এই অংশটা আন্ডারলাইন করবে। End of activity 8C. Coming with activity D, 8D. Underline the clauses in the following sentences and state what kind of clauses they are. আমি তোমাদের অ্যাডভাইস করব যে এর আগে যে তোমাদের আন্ডারলাইন করতে হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এক্সাম্পলগুলো একটু ভালো করে পড়বে, তাহলেই তোমরা অ্যাক্টিভিটি 8D এর যে কাজটা দেওয়া আছে এটা তোমরা খুব ভালোভাবে করতে পারবে। এখানে বলা হয়েছে আন্ডারলাইন করতে ক্লজগুলো, আন্ডারলাইন করে কী ক্লজ সেটার নামটা লিখতে বলেছে। নাম্বার 1, হি ওয়াজ আ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই অংশ হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড এটা আন্ডারলাইন করবে, পাশে লিখবে অ্যাডজেক্টিভ ক্লজ, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খাতায় আমি লিখেছি। নাম্বার 2, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি আন্ডারলাইন করবে, এটা হচ্ছে নাউন ক্লজ। নাম্বার 3, হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এই অংশটা আন্ডারলাইন করবে, অ্যাডভার্ব ক্লজ। নাম্বার 4, দে লিভ ইন এ প্লেস ওয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, ওয়ার ইট ওয়াজ অলওয়েজ কোল্ড, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 5, মাই ফ্রেন্ডস টুক মি টু আ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এই অংশটা আন্ডারলাইন করবে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 6, দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা আন্ডারলাইন করবে, এটা নাউন ক্লজ। কামিং টু অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড খুঁজে বের করতে হবে, প্যাসেজের এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই অর্থের। টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, টেন্ড, TEND, টেন্ড। নাম্বার বি, দ্য স্টেট অফ বিইং সাকসেসফুল, আনসার succeeded, SUCCEEDED. Number C, having great love and being loyal, answer is trustworthy, TRUSTWORTHY. Number D, died, you can write it perished or you can write passed away too, যে কোনো একটা লিখতে পারো। Activity 10A, imagine you are Merlin, the wise counselor to the King Arthur. মনে করো তুমি মার্লিন, ওয়াইজ কাউন্সিলর, কিং আর্থারের একজন ওয়াইজ কাউন্সিলর। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words on the advices you would have given to the king in his times of trouble. সমস্যার সময়ে তুমি কিং আর্থারকে কী উপদেশ দেবে বা কী সাজেস্ট করবে করার জন্য সেটা লিখতে বলা হয়েছে। ইফ আই ওয়ার মার্লিন, যদি আমি মার্লিন হতাম, আই উড হ্যাভ অ্যাডভাইসড হিম টু বি অনেস্ট, ব্রেভ অ্যান্ড জাস্ট লাইক হিজ ফাদার ইউথার পেন্ড্রাগন টু বি আ সাকসেসফুল রুলার অফ ইংল্যান্ড। যদি আমি মার্লিন হতাম আমি আর্থারকে এরকম বলতাম যে সে যেন সৎ হয়, নির্ভীক হয় এবং যথাযথ ন্যায়পরায়ণ হয় তার বাবা ইউথার পেন্ড্রাগনের মতো, যদি সে ইংল্যান্ডের একজন সাকসেসফুল রুলার হতে চায়। I would have told him to be strict enough as the circumstances needed that. যেহেতু পারিপার্শ্বিক পরিস্থিতি যেহেতু খুব কঠিন ছিল সেই সময়, কারণ তোমরা পড়েছো ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি, তো সেই সময় তাকে যথেষ্ট শক্ত হাতে হ্যান্ডেল করতে হতো, তাই আমি তাকে বলবো যে সে যেন স্ট্রিক্ট হয়ে ওঠে যতটা সার্কামস্ট্যান্সেস চায়। He must fight for his subjects and tend them like his father. সে অবশ্যই যেন তার প্রজাদের জন্য যুদ্ধ করে এবং তার বাবার মতো মানে ইউথার পেন্ড্রাগন যেমন তাদের লালন পালন করতেন প্রজাদের, তেমন করে লালন পালন করে। He must encourage the honest and punish the wicked. সে যেন অবশ্যই অনেস্ট যারা, সৎ যারা, তাদের এনকারেজ করে
এবং দোষীদের শাস্তি দেয়। এখানে অ্যাক্টিভিটি 10 শেষ হচ্ছে, অ্যাক্টিভিটিগুলো এখানে শেষ। তোমাদের যেটা আগের কাজ ছিল অ্যাক্টিভিটি 3-এর আনসারটা বলছি, লিখে নাও। মার্লিন অ্যান্সার উলফিয়াস, কোয়েশ্চেনটা হলো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। Why do you think Merlin and Sir Ulfius entrusted Sir Ector with the baby of the dead king and queen? তোমার কেন মনে হয় যে মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার এক্টরকে বিশ্বাস করে বেবিটা কেন দিলেন, মৃত রাজা এবং রানীর বেবি, অর্থাৎ আর্থার? আনসারটা হলো মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস entrusted Sir Ector with the baby of the dead king and queen because Sir Ector was trustworthy of the dead king ইউথার পেন্ড্রাগন। রাজা ইউথার পেন্ড্রাগনের খুব লয়াল সাবজেক্ট হলেন স্যার এক্টর, সেই কারণে স্যার এক্টরকে স্যার উলফিয়াস এবং মার্লিন বেবিটা দিয়েছেন, কারণ তাদের বিশ্বাস ছিল যে স্যার এক্টর, এই কথাটা কাউকে বলবেন না যে ও রাজা ইউথার পেন্ড্রাগনের ছেলে এবং তাকে যথেষ্ট মায়া মমতা দিয়ে লালন পালন করবে। হিয়ার উই এন্ড উইথ আ কিংস টেল। রাজার গল্প এখানে শেষ হলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে আবার বলছি কমেন্ট বক্সে জানিও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট। স্টে হেলদি, স্টে গুড, বাই।